নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাজার আজকে যা দেখালো সেটাতে হয়তো বা আমরা এটা বলতে পারি যে ভয় আউট ভরসা ইন। কেন বলুন তো? তার কারণ আজকের এশীয় মার্কেটগুলোতে যেরকম আমরা একটা র্যালি দেখলাম, সেটা বোঝা গেল যে বিগত কালের যে দারুণ পতন বিশ্বজুড়ে এসেছিল, বিশেষত এআই কেন্দ্রিক শেয়ার্সগুলোতে পতনের কারণে আজকের বোঝা গেল যে সেই আশঙ্কা খানিকটা অমূলক ছিল। আজকের এশীয় বাজারগুলোতে কসপি 3% ওপর বৃদ্ধি পেয়েছে। মোরলেস, যদিও এশীয় মার্কেট আজকের মাঝারি একটা রিয়াকশন দিয়েছে বা মিক্সড একটা রিয়াকশন দিয়েছে বলা যেতে পারে। আজকের ইউরোপীয় মার্কেটগুলো স্টেবল ছিল, ক্যাগ ড্যাক ফুটসি, এবং আমেরিকান মার্কেট ফিউচার্সগুলো সেগুলো ইন্ডিকেশন দিচ্ছিল যে আমেরিকান মার্কেটগুলো হয়তো বা একটা পজিটিভ মুড নিয়ে স্টার্ট করতে পারে। কিন্তু সেইগুলো ভারতীয় অর্থনীতির জন্য যতখানি গুরুত্বপূর্ণ বা ভারতীয় শেয়ার বাজারের জন্য যতখানি গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের কমোডিটি মার্কেটে, অর্থাৎ আন্তর্জাতিক কমোডিটিসগুলোতে যে সাংঘাতিক পতন এলো, সেটা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে বললে কম বলা চলে। আজকের ক্রুড অয়েল সন্ধ্যার দিকে 4%-এর ওপর পতন ইতিমধ্যেই দেখে ফেলেছে। ক্রুড অয়েল মাত্র, কথাটা মাত্রই ব্যবহার করছি, মাত্র $70.21 প্রতি ব্যারেল এ ট্রেড করছে। ব্রেন্ট ক্রুড $73.78 প্রতি ব্যারেল ট্রেড করছে, 4.27% পতন নিয়ে ট্রেড করছিল। অর্থাৎ সাংঘাতিক সস্তা হয়ে গিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে। উপরন্তু ইরানকে আমেরিকা ছাড় দিয়েছে। কিসে বলুন তো? তারা 60 দিন অবধি নিজেদের মন মতন তেল রপ্তানি করতে পারবে। অর্থাৎ যে 40 বছর ধরে ইরানের ওপর আমেরিকা স্যাংশনস বসিয়ে রেখেছিল, এই চুক্তির মাধ্যমে, অর্থাৎ এই প্রভিশনাল চুক্তির মাধ্যমে ইরান 60 দিন অবধি তারা জাহাজের পর জাহাজ, তারা জ্বালানি তেল বিভিন্ন দেশে তারা পাঠাতে সক্ষম হবে। এবার ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন সেটা এই সংবাদটি দেখলেই বুঝতে পারবেন যে তাদের যে পূর্বতন নেতা খামেনি, তার মৃত্যু হয়েছিল আমেরিকার গোলার আঘাতে। সেই ইরান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানিয়েছেন যে খামেনির শেষকৃত্যে যেন তিনি ইরানে গিয়ে উপস্থিত হতে পারে। এর বার্তাটা বুঝতে পারছেন? ভারতবর্ষের দুর্দান্ত জিওপলিটিক্যাল রিলেশনসগুলোর কথা আন্দাজ করতে পারছেন এই মুহূর্তে? যে মধ্যপ্রাচ্য দেশগুলো ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে কেবল আগ্রহী না, রীতিমতন বন্ধুত্ব রাখতে আগ্রহী, এবং তার সঙ্গে সঙ্গে ইরানও, যারা বরাবরই ভারতের প্রতি বন্ধু মনোভাবপন্ন ছিল, শাহের, অবশ্য শাহ তিনি পাকিস্তানপন্থী ছিলেন, কিন্তু বর্তমান যে রেজিম রয়েছে তারা ভারতের প্রতি বন্ধু মনোভাবপন্ন। সুতরাং তারা ডেফিনেটলি এটাও চাইবে যদি শান্তি চুক্তি বহাল থাকে আমেরিকার সঙ্গে, তাদের দেশে যতখানি ইনভেস্টমেন্ট আসা সম্ভব তারা ডেফিনেটলি সেটাকে অভ্যর্থনা জানাবে। এবং ইরানে ভারত এর আগেও বিনিয়োগ করত, এই যদি শান্তি চুক্তি হয়ে যায় খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষ কেবলমাত্র ইরানের কাছ থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেলই পাবে না, তারা ইরান একটি সুবিশাল দেশ, সেখানেও কিন্তু তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তথা ব্যবসার সুবিধাটা পাবে বা ব্যবসা বৃদ্ধি করার সুবিধাটা পাবে। অর্থাৎ ভারতবর্ষ এই মুহূর্তে বলা যেতে পারে বিশ্বের উজ্জ্বলতম একটি দেশ, যার প্রায় পাকিস্তান বাদ দিয়ে যার শত্রু নেই বললেই চলে। হ্যাঁ, এবং অবশ্যই চায়না, যদিও চায়নার সঙ্গে মজার ব্যাপার হচ্ছে একদিকে চায়না মাঝে মাঝেই আমাদের আক্রমণ করছে, কিন্তু উল্টো দিকে ভারতবর্ষের সঙ্গে সবচেয়ে বেশি দ্বিপাক্ষিক যদি ট্রেড হয়ে থাকে ভারতের পক্ষে, সেটা কিন্তু চায়নার সঙ্গে। এইবার চলে আসি সোনার দামে। সোনার দাম বাঙালি মধ্যবিত্তর মুখে হাসি ফুটিয়ে চলছে বলা যেতে পারে। আগে
পরপর প্রত্যেক দিনই সোনার দামে পতন চলছে এবং আজকের দিন 2.41% আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিচে নেমে গিয়েছে। অর্থাৎ সেই যে যুদ্ধ শুরু হয়েছিল, তারপর গোল্ডের দামে দুর্বলতা চলছিল, এখন গোল্ডকে হেজিং ইনস্ট্রুমেন্ট হিসাবে ডেফিনেটলি ব্যবহার করা হবে, কিন্তু যুদ্ধকালীন সময়ে যে অনিশ্চয়তা থাকে এবং সোনা যে ধরনের নিশ্চয়তা দেয়, যার ফলে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা তারা সোনা কিনে থাকেন, এখন হয়তো ততখানি প্রয়োজনীয়তা নেই, সোনার দাম কমছে এবং সোনার দাম যত কমবে ভারতবর্ষের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও ততাধিক কমতে থাকবে। কারণ সবচেয়ে বেশি পণ্য আমরা যেটা বিদেশ থেকে আমদানি করে থাকি, এক নম্বর অবশ্যই সেটা কাঁচা অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল, সেটা নিয়ে আমাদের কিচ্ছুই এই মুহূর্তে করার নেই, আমরা বাধ্য সেই তেল কিনতে। কিন্তু যেটা আমরা কমাতে পারতাম সেটা হচ্ছে গোল্ড। সেই গোল্ডের দাম ইতিমধ্যেই এতটাই কমে গিয়েছে যে সেটা বিশেষ করে বাঙালি বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট আনন্দের কথা। অবশ্যই রূপোর দাম ঠিক পতন ঘটছে বলা উচিত না, এটা ক্র্যাশ করে চলেছে ক্রমাগত, সোনার থেকেও অনেক বেশি পতন দেখে চলেছে রূপো। আজকের 4.16% পতন দেখে ফেলেছে। অর্থাৎ ভারতীয় অর্থনীতির জন্য সব ফ্রন্টে ভালো খবর, সব ফ্রন্টে। অর্থাৎ ভারতের সঙ্গে সমস্ত দেশের সম্পর্ক অত্যন্ত ভালো এই মুহূর্তে। এক, 2 নম্বর, কাঁচা তেলের দাম কমেছে, সেটা আমাদের ইম্পোর্টেড ইনফ্লেশন বৃদ্ধি করবে না, এই স্বস্তি মিলেছে। 3 নম্বর, যুদ্ধ থেমে গেছে, আমরা তেলের আমদানি বা প্রাকৃতিক গ্যাসের আমদানি নিয়ে এখন আমাদের চিন্তা করার মতন কিছু থাকবে না। অর্থাৎ আমরা ইজিলি মধ্যপ্রাচ্য থেকে তেল বা গ্যাস ইম্পোর্ট করতে পারবো এবং সর্বোপরি যে কাঁচা তেলের দামের বৃদ্ধির ফলে আমাদের দেশের নাভিশ্বাস উঠছিল বলা যেতে পারে, এবং তার সঙ্গে অন্যান্য ইমার্জিং ইকোনমিক্স এবং ডেভেলপড ইকোনমিক্সগুলো তো বটেই, সেই ভয় আপাতত থাকলো না। তার মনে যেটা দাঁড়ালো যে তেলের কারণে লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টের দাম যেটা আরও বৃদ্ধি পেতে পারত ভবিষ্যতে, সেটা হওয়ার সম্ভাবনা দারুণভাবে কমে গেল। ইতিমধ্যেই আমাদের বন্দরে কম দামের কাঁচা তেল এসে পৌঁছাতে শুরু করেছে এবং বিশেষজ্ঞরা এই আশঙ্কা করছেন যে তেলের দাম আরও নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই। তার কারণ যদি ইরানের ওপর স্যাংশন তুলে নেওয়া হয় এবং যে ইরান বিশ্বের অন্যতম তেল ভাণ্ডার নিয়ে বসে রয়েছে, সেক্ষেত্রে তেলের দামে মানে তেলের সাপ্লাইয়ে যেহেতু অভাব হবে না, ফলে ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হয়ে গেলে খুব স্বাভাবিকভাবে তেলের দাম অবশ্যই কমবে। এই ক্ষেত্রেও কিন্তু অন্যথা ঘটছে না। এছাড়া তেল এবং সোনার দাম আগের দিনে আলোচনা করেছিলাম কেন কমে, ডলার ইন্ডেক্স যত শক্তিশালী হবে, অর্থাৎ ডলার যত অন্যান্য কারেন্সির তুলনায় বেশি শক্তিশালী হবে, তত তেল এবং সোনার দাম কমবে। তার কারণ তেল এবং বিভিন্ন মেটালস এবং সেমি প্রেশাস মেটালস প্রত্যেকেই ডলার ইন্ডেক্সড, সুতরাং ডলার যত শক্তিশালী হয় তত কিন্তু কমোডিটি মার্কেটে দাম কমতে থাকে। এই ক্ষেত্রে তাই করছে, বিগত কালের তুলনায় আজকেরও কিন্তু ডলার ইন্ডেক্স শক্তিশালী হয়েছে, লাস্ট ট্রেড করছিল 101.69, আগের দিনের থেকে বেশি। এছাড়া টাকা আবার বেশি শক্তিশালী হয়েছে ডলারের তুলনায়, ডলার দুর্বলতা দেখাচ্ছে টাকার তুলনায়, লাস্ট ট্রেড করছিল প্রতি ডলার 94.41 টাকায়। এবার চলে আসি হচ্ছে আজকের দিনে যে স্টকসগুলো তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এর মধ্যে কেপিআর মিলস রয়েছে, সিরমা এসজিএস রয়েছে, আর আর কেবলস, নবীন ফ্লোরিন, ফেডারেল ব্যাংক, ক্যাপলিন ল্যাবস, গুজরাট ফ্লোরকেমস, আপা ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ ফার্মা, জাইডাস লাইফ সায়েন্সেস, ভারত ফর্জ, লরাস ল্যাব, শ্রাইডার ইনফ্রা প্রভৃতি। এই প্রসঙ্গে একটু বলে নিই যে স্টকসগুলোকে নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটি স্টকে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এইবার আরেকটা ফ্যাক্টর ভারতীয় শেয়ার বাজারকে ক্রমাগত উজ্জীবিত করে চলেছে, সেটা হচ্ছে ইউএস অফিসিয়ালসরা। ভারতীয় অফিসিয়ালসরা যতটা না উচ্ছ্বসিত, তার থেকেও বেশি উচ্ছ্বসিত ইউএস অফিসিয়ালসরা। তারা বলছে এটা একটা হিস্টোরিক ডিল হতে চলেছে। কোনটার কথা বলছি? ভারত আমেরিকা যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির কথা হচ্ছে, বিগত 1 বছর ধরে ডোনাল্ড ট্রাম্প মাত্রাতিরিক্ত প্রেশার দিয়ে চলেছেন আমাদের ওপর, এবং ভারতবর্ষ একসময় বলেছিল যে যদি প্রয়োজন হয় আমরা ডোনাল্ড ট্রাম্পের সময়কাল আমরা পার হওয়ার জন্য অপেক্ষা করব, কিন্তু আরবিট্রারিলি আমরা কোনো ধরনের ট্রেড ডিলের মধ্যে যাব না। তবে বাস্তব পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা
বেশ কিছুটা ছাড় ভারতীয় পণ্যগুলোকে দিতে রাজি, অর্থাৎ তার উপর অতিরিক্ত কর তারা বসাবে না, এবং তার পরিবর্তে ভারতবর্ষ পূর্বতন যে আমেরিকান পণ্যগুলোর উপর তারা একটা বড় পরিমাণ তারা কর বসাতো, সেই করটা তারা কমিয়ে দেওয়ার কথা ভাবছে। এবং এর মধ্যে যেগুলো রয়েছে, এই তথ্যটা আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে, যেগুলোর ওপর ভারতবর্ষ তারা কর মকুব করতে পারে, তার মধ্যে ড্রায়েড ডিস্টিলার্স গ্রেন, রেড সরগাম, অ্যানিমাল ফিড অর্থাৎ পশুখাদ্য, বাদাম, গাছ বাদাম এবং বিভিন্ন ধরনের প্রসেসড ফুডস, সয়াবিন তেল। মনে রাখতে হবে যে আমেরিকা বিপুল পরিমাণ সয়াবিন তৈরি করে, মানে প্রোডাকশন করে, যা এবং কয়েক বিলিয়ন ডলারের সয়াবিন চায়না আমেরিকার কাছ থেকে নিয়ে থাকে, এবং কিছুটা পরিমাণ ওয়াইন এবং স্পিরিটস। যাই হোক, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা ভারতবর্ষকে একটি সুবিশাল টার্গেট, মানে মার্কেট মনে করে, 145 কোটি দেশ, এবং আমেরিকার তারা জানে যে তাদের দেশে যে ব্যবসা, তাদের যে জনসংখ্যা বা ইউরোপের যে জনসংখ্যা, সেটা অলরেডি তারা কিন্তু স্যাচুরেটেড। সুতরাং কিন্তু ভারতীয় মার্কেট রিলেটিভলি এক্সপ্লোর ভারত মানে আমেরিকার পক্ষে, কারণ এত বছর বিপুল কর বসিয়ে ভারতবর্ষ চায়, মানে আমেরিকাকে ভারতবর্ষে ব্যবসা করতে দেয়নি সেই অর্থে। সুতরাং আমেরিকার চিরকালই তাদের আকর্ষণ ছিল ভারতীয় বাজারের পক্ষে, বিশেষত ভারতবর্ষ যে হারে গ্রো করে যাচ্ছে, প্রায় 7.5%-এর উপর জিডিপি গ্রো করা মুখের কথা নয়। বিশ্বের প্রায় অধিকাংশ দেশই এই রেটে গ্রো করছে না বিগত বহু বছর ধরে, কিন্তু সেটা ভারতবর্ষ করে চলেছে, সেটা আমেরিকার বিলক্ষণ জানে। সুতরাং আমেরিকার আকর্ষণ ভারতবর্ষের এই বিশাল মার্কেটের ওপর। উপরন্তু ভারত, যেটা ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যে আমেরিকা যে পরিমাণ পণ্য ভারতবর্ষে বিক্রি করে তার থেকে অনেক বেশি পণ্য ভারতবর্ষ আমেরিকাতে বিক্রি করে থাকে, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড ভারতবর্ষের সপক্ষে। কীরকম একটা উদাহরণ দিই, 2025-26-এ সেখানে ভারতবর্ষের ট্রেড সারপ্লাস ছিল 34.4 বিলিয়ন ডলার। অবশ্য তার আগে ছিল 40.9 বিলিয়ন ডলার তার আগের বছরে, এবং যেহেতু এনার্জি ক্রাইসিস হলো এবং ভারতবর্ষ আমেরিকার কাছ থেকে তেল কেনা শুরু করলো, সেই ব্যালেন্স অফ ট্রেড কিছুটা সংকুচিত হয়েছে, কিন্তু তাও এখনও ভারতবর্ষ 34.4 বিলিয়ন ডলার বেশি পণ্য তারা আমেরিকার তুলনায় বিক্রি করে এবং আমেরিকাতে রপ্তানি করে থাকে। এছাড়া আমাদের যে স্টুডেন্টস রয়েছে যারা বিদেশে পড়াশোনা করতে ভালোবাসে বা বিদেশে গিয়ে পড়াশোনা করে, প্রায় 3,30,000 এরকম স্টুডেন্টস রয়েছে যারা বিভিন্ন আমেরিকার ইনস্টিটিউশনসগুলোতে পড়াশোনা করে থাকে। তারা কিন্তু প্রায় 14 বিলিয়ন ডলার আমেরিকাতে খরচ করে থাকে, এবং তার ফলে তাদের কারণে প্রায় আমেরিকাতে অতিরিক্ত 50,000 জব ক্রিয়েশন হয়ে থাকে বার্ষিক। এই তত্ত্ব ডেফিনেটলি আবার বললাম মানি কন্ট্রোল থেকে নিয়েছি। সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে, যদি আমেরিকা ভারতবর্ষ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভারতবর্ষ এই দ্বিপাক্ষিক চুক্তি থেকে অ্যাডভান্টেজ নিতে পারে, সেটা কিন্তু আমাদের ভারতীয় শেয়ার বাজারকে নতুন একটা উত্থানের পথে ঠেলে দিতে পারে, বলা যেতে পারে। ভারতবর্ষের নতুন একটা কারণ, ভারতীয় শেয়ার বাজার নতুন একটা কারণ খুঁজে পেতে পারে ফার্দার ঊর্ধ্বমুখী হওয়া। এছাড়া যদি এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়ে যায়, বিশেষজ্ঞরা মনে করছেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা, পার্টিকুলারলি আমেরিকান ইনভেস্টার্সরা, তারা আবার ভারতীয় শেয়ার বাজারে এসে বিনিয়োগ করা শুরু করতে পারে। যাই হোক, এখানে শেষ করব আজকে যে স্টকসগুলোতে সর্বাধিক উত্থান এসছে একটু বলে দিই। ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, ইন্টারগ্লোব এভিয়েশন, শ্রী সিমেন্টস, হিন্দুস্তান পেট্রোলিয়াম, এইউ স্মল ফিনান্স ব্যাংক, চোলা ইনভেস্টমেন্টস, আদানি এন্টারপ্রাইজ এবং এলটি ফিনান্স, এরা সর্বাধিক আজকের উত্থান দেখেছে 3.5%-এর ওপর। নিফটি আজকের প্রায় 0.83% উত্থান, সেন্সেক্স 1%-এর উপর উত্থান, নিফটি ব্যাংক উল্লেখযোগ্য প্রায় 2.25%-এর কাছাকাছি উত্থান। নিফটি আইটি, যেটা বিগত কালো পতন দেখেছিল, সেটা 2%-এর উপর উত্থান। বিএসসি ক্যাপিটাল গুডস, সেটা প্রায় 2.5%, সেটা কিন্তু আজকের পতন দেখেছে, না মাফ করবেন, উত্থান দেখেছে। এছাড়া অয়েল অ্যান্ড গ্যাস, সেটাও প্রায় 0.1% উত্থান দেখেছে। এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার,
এটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারে। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।